অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর পদার্থবিজ্ঞান 3-এর প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তোমরা দেখছো কেমিস্ট হাব এনইউ চ্যানেল, এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা। আজকে আমাদের যে প্রশ্নটি আমরা সলভ করতে যাচ্ছি প্রথমেই, সেই প্রশ্নটি হচ্ছে কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই প্রশ্নটার মধ্যে সমস্যা হয়। এই জন্য অনেক রিকোয়েস্ট আসে প্রায় সময় যে কুলম্বের সূত্রটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ব্যাপারটিকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা কুলম্বের সূত্রের ব্যাখ্যাটা দিয়ে দিব। ব্যাখ্যা বলতে আর কি, কুলম্বের সূত্র সেটা হুবহু আমরা বই থেকে এখানে লিখে দিয়েছি। সেটা দুটি চার্জের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জিত কণা দুটির চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক। দুটি চার্জ যদি আমরা চিন্তা করি, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। এই দুটো চার্জের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ থাকতে পারে, অর্থাৎ যদি এই চার্জটা প্লাস হয়, এই চার্জটা মাইনাস হয়, তাহলে তাদের মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ বল থাকবে। যদি এই দুইটা বিকর্ষণ করে, অর্থাৎ এই দুইটা মাইনাস অথবা দুইটাই প্লাস, এরকম যদি সেম চার্জ বিশিষ্ট যদি হয়, তাহলে অবশ্যই তারা বিকর্ষণ করবে। তো এই আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, এই বলের মানটা চার্জিত কণা দুটির চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এটা যদি +2 হয়, এটা যদি +3 হয়, এই দুইটার গুণফলের সমানুপাতিক হবে কি এই আকর্ষণ বলের মান, এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এবং এই বলের মান চার্জ দুটির মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা এটার ব্যাখ্যা দেখব। ব্যাখ্যা দেখলে তোমাদের ডাউটটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক কোনো মাধ্যমে Q1 এবং Q2 মানের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে d দূরত্বে অবস্থিত। আমরা দুটা চার্জ ধরে নিছি, একটা Q1, একটা Q2। তো এই মানের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে d দূরত্বে অবস্থিত আছে। যদি চার্জদ্বয় পরস্পরের উপর F পরিমাণ বল প্রয়োগ করে, তবে সূত্র অনুসারে আমরা জানব যে এই বলের মানটা কিন্তু আমাদের সূত্রে বলা ছিল যে এই বলের মানটা চার্জ দুটার মধ্যবর্তী গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক বলা হয়েছে দূরত্বটাকে, তাহলে আমরা দূরত্বকে ভাগ আকারে নিচে রাখবো, এবং যেটা সমানুপাতিক বলা হয়েছে সেটাকে আমরা উপরে রাখবো। তো সূত্রটা এরকম দাঁড়াবে, F সমানুপাতিক Q1 Q2 /d²। এবার আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা ধ্রুবক আনতে হবে, যেখানে আমরা সিটাকে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ইউজ করব। তাহলে আমরা লিখতে পারবো F = C × Q1 Q2 /d²। আমরা জানি সি এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা 9 × 10⁹। সি এর নির্দিষ্ট মানটা 9। সি = 9 × 10⁹। এবং এই মানটা কিভাবে আসলো সেটা আমি এখন তোমাদের দেখাই দিব। ধরে নিলাম যে সি সমানুপাতিক ধ্রুবক, এবং সিজিএস পদ্ধতিতে এবং শূন্য মাধ্যমে সি এর মান 1 হয়। তাহলে আমরা সি এর মান যদি এই সূত্রটার মধ্যে, মানে এই সমীকরণটার মধ্যে যদি আমরা সি এর মান 1 বসাই, তাহলে কি আসবে? F = Q1 Q2 /d²। এবার আমরা যদি এমকেস পদ্ধতিতে হিসাব করি, এমকেস পদ্ধতিতে হিসাব করলে সি এর মানটা আর 1 থাকবে না, তখন সি এর মানটা হয়ে যাবে 1/4πε0। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ 1/4πε0, এটার মানে এটা 9 × 10⁹। এটা, এবং এটা একটা মুখস্থ মান, এবং এটাকে আমরা এইভাবে লিখি 1/4πε0। তো শুধুমাত্র সি এর জায়গায় আমরা 1/4πε0 বসাবো, এবং Q1 Q2 /d² আমাদের আগের মতোই থাকবে। তো এই যে আমি হাইলাইট করে দিচ্ছি যে সূত্রটা, এটাই মূলত আমাদের কুলম্বের সূত্র। তো আমাদের প্রশ্নটা এতটুকুর মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু আমাদের অনেক সময় বলে যে কুলম্বের সূত্রের ভেক্টরের রূপটাও প্রকাশ করতে। তো আমি আরো 2-3টা লাইন অ্যাড করে ভেক্টরের রূপটাও তোমাদের দেখিয়ে দিব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটি কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন কুলম্বের সূত্রকে ভেক্টর রূপে লিখলে আমরা কিরকম পাবো দেখো। ভেক্টর রূপে যখন আমরা লিখব, তখন এই যে এফ এর একটা ভেক্টর রূপ, এবং আমাদের যে আগের যে বলটা ছিল সেটা ভাগ আকারে লেখা যায়। এটা একটা নিয়ম বা সূত্র হিসেবে তোমরা ধরে নিতে পারো। F ভেক্টর /F = D ভেক্টর, অর্থাৎ দূরত্বটাও এখানে ভেক্টর, এই যে বলের মান এটাও ভেক্টর, আর এটা আমাদের আগের যে বল সেটা। এবং এটাকে যদি আমরা এখন এই এফ এর সাথে যদি ডিটাকে আমরা গুণ করি, তাহলে কিরকম হবে? F ভেক্টর = F D ভেক্টর।
এবার যেহেতু বললাম আমরা এই এফটা আমরা আমাদের আগের সূত্র থেকে এনেছি, অর্থাৎ কুলম্বের সূত্রের গাণিতিক রূপ থেকে এনেছি, সেহেতু আমরা সেখানে এফ এর যে সূত্রটা পেয়েছিলাম সেটা আমরা এই সমীকরণটার মধ্যে বসায় দিব। তো এফ এর মানটা আমরা সমীকরণ 3 নংয়ে বসাই, তাহলে আমরা লিখতে পারি এফ ভেক্টরই থাকবে। এই এফ এর জায়গায় আমাদের এখন বসবে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, আর আমাদের এখানে যে ডি ভেক্টরটা ছিল সেটা এখানে থাকবে। তাহলে আমরা এই যে ডি ভেক্টরটাকে আমরা কিন্তু এই এফ বরাবর, যেহেতু একক ভেক্টর এটা, তাই আমরা এই ডি ভেক্টরের ক্যাপটাকে কেটে কিন্তু আমরা এইভাবে এফ এর মতো করে হচ্ছে ডি ভেক্টর চিহ্নটা আমরা দিতে পারি। সো তখন কীরকম দাঁড়াবে, এবং শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা এরকম দাঁড়াবে, এফ ভেক্টর সমান সমান 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি ইন্টু ডি ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরের রূপ। তাহলে কুলম্বের যে গাণিতিক রূপটা, সেই গাণিতিক রূপের ভেক্টর রূপটা প্রায় সেম, জাস্ট হচ্ছে এখানে এফ এর ওপর হচ্ছে এফ ভেক্টর থাকবে এবং ডি হচ্ছে একটা আলাদা ভেক্টর যুক্ত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা এই অধ্যায়ের দ্বিতীয় কোশ্চেনটা দেখব। দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চার্জ কোয়ান্টায়ন বলতে কি বুঝো এবং চার্জ কি। দুইটা চার্জ তোমার হচ্ছে দুইটা সংজ্ঞা দিতে হবে, একটা হচ্ছে চার্জের সংজ্ঞা, একটা হচ্ছে চার্জ কোয়ান্টায়নের সংজ্ঞা। তো এই চার্জের সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই জানি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে। প্রোটনের আধানকে ধনাত্মক এবং ইলেকট্রনের আধানকে ঋণাত্মক ধরা হয়, নিউট্রনের কোনো আধান নাই। এটা হচ্ছে চার্জের একটা সংজ্ঞা। এবার চার্জের কোয়ান্টায়নটা তোমাদের যদি একটু বোঝাই, দেখো কোনো চার্জ কিন্তু নিরবচ্ছিন্ন নয়। ওকে, অর্থাৎ কোনো চার্জ কিন্তু কি নিরবচ্ছিন্ন নয়, একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, যে কোনো একটা মানের কি থাকবে, পূর্ণ সংখ্যার গুণিতক থাকবে, অর্থাৎ সেটা বাড়তে থাকবে। এই ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন অথবা একটি প্রোটনের চার্জ, এবং এর মান 1.6 ইন্টু 10⁻19 হতে পারে। যখন আমরা ইলেকট্রনের জন্য হিসাব করব তখন এর মানটা হবে 1.6 ইন্টু 10⁻19। যখন আমরা প্রোটনের জন্য হিসাব করব তখন এটা হবে -1.6 ইন্টু 10⁻19। আমরা কিন্তু এখানে কোনো নিউটন হিসাব করতে পারবো না, কারণ নিউটনে কোনো চার্জ নাই। অর্থাৎ কোনো বস্তুতে চার্জের মানটা নিরবচ্ছিন্ন হতে পারে না। এই যে নিরবচ্ছিন্ন হতে পারে না এই কথাটা বলা হয়েছে, এটাই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। ওকে, এই যে আমরা যে সূত্রটা দিয়েছি এখানে, চার্জ নিরবিচ্ছিন্ন নয়, একটি ন্যূনতম মানের পূর্ণসংখ্যার গুণিতক, এবং এই অবস্থাটাকে আমরা বলবো চার্জের কোয়ান্টায়ন। তো এবার আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাতে চলে যাব। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে অথবা যেই টাইপের কোশ্চেনটা আসে সেটা হচ্ছে বায়ু মাধ্যমে 8 μc এবং -8 μc মানের দুটি বিন্দু চার্জ পরস্পর 1 মিলিমিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর কেন্দ্র হতে এর অক্ষের ওপর 10 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য ক্ষেত্র প্রাবল্য কত হবে? ওকে, তো আমরা এই প্রশ্নটা সমাধান করব এইভাবে। দেখো, তোমাদের বইয়ে হয়তো একটু অন্যরকমভাবে আছে, আমি একটু সহজে হচ্ছে সমাধান করার চেষ্টা করেছি, তোমরা একটু ভালোভাবে দেখো। ধরা যাক এ ও বি বিন্দুতে 8 μc সমান সমান হচ্ছে কি, দেখো আমরা ধরে নিয়েছি যেহেতু বলছে বায়ু মাধ্যমে দুইটা বিন্দু চার্জ, তো আমরা দুইটা বিন্দু ধরে নিয়েছি এ এবং বি, যেখানে আমরা এই অবস্থানে পাবো হচ্ছে 8 μc, মিউকে ভাঙলে আসবে হচ্ছে 10⁻6, আর 8 8ই থাকবে, সি সি থাকবে। এবং বি বিন্দুর জন্য আমরা এই -8 μc ধরে নিলাম, এখানে হবে -8, আগের মতোই হচ্ছে আমাদের -8 থাকবে, এবং -8টাকে আমরা ঠিকঠাক মতোই লিখবো, মিউটাকে আমরা লিখবো 10⁻6, এবং সি হচ্ছে সি থাকবে। তো এটা হচ্ছে চার্জ অবস্থান করতেছে এ ও বি বিন্দুতে, এইভাবে চার্জটা অবস্থান করতেছে, একটা প্লাস একটা মাইনাস, দুইটাই সেম মান। এবার আমাদের দূরত্বটা বলে দিয়েছে 1 mm, তো আমরা এ বি এর দূরত্ব ধরে নিলাম 1 mm, এবং মিলিমিটার থেকে আমরা যদি মিটার নিতে চাই তাহলে অবশ্যই আমাদের 10⁻3 গুণ করতে হবে, অর্থাৎ আমাদের মিলিমিটার থেকে মিটারে নিয়ে নিতে হবে দূরত্বটাকে। এবার আমরা আসি যে এ বি এর ঠিক মধ্যবিন্দু আমরা ধরে নিলাম পি। এই যে একটা বিন্দু যদি এখানে এ থাকে, একটা হচ্ছে বি থাকে, এর মাঝখানে ধরে নিলাম আমরা পি আছে, তাহলে এতটুকু হবে কি পি এ, এবং এতটুকু হবে পিবি। এবং পি এ আর পিবির পি আর পিবি হচ্ছে কি, এটার ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিলিমিটার। যেহেতু 10 সেন্টিমিটার দূরে আছে তাহলে ব্যাসার্ধ হবে কি 0.5 মিলিমিটার, এবং এটা হয়ে যাবে হচ্ছে 5 × 10⁻4 মিটার। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো পি বিন্দুতে আমরা যদি তড়িৎ প্রাবল্য হিসাব করি, এটা হচ্ছে আমরা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করবো প্রথমে আমরা পি বিন্দুতে। তো পি বিন্দুটা হচ্ছে E1,
অর্থাৎ পি বিন্দু আমরা ধরে নিব এই যে আমাদের এই বিন্দুটা ছিল, এই বিন্দুর যে মানটা ছিল এটার জন্য হচ্ছে আমরা পি বিন্দু ধরছি, এবং E1 সমান সমান হচ্ছে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তো এখানে আমাদের কিউ হচ্ছে কি, এই যে আমাদের যে মানটা দেওয়া ছিল 8 × 10⁻⁶, সি এর 4 পাই এপসাইলন নটের মানটা আমরা এখানে বসালাম, অর্থাৎ সি এর মানটা বসালাম, এবং আর স্কোয়ার বলতে কি বোঝানো হয়েছে 5 × 10⁻⁴ মিটার, এই যে এটা। ওকে, আচ্ছা, তো আমরা এখন ক্যালকুলেশন করলে আমাদের মানটা এরকম আসবে। তো যখন আমরা পি এ বাদ দিয়ে এখন আমরা পিবিতে চলে যাব, তখন অবশ্যই আমরা কি করব, এই যে 0.1টা হচ্ছে আমরা এখান থেকে মাইনাস করে দিব, এটা হবে মাইনাস। আমাদের যে মেন দূরত্ব ছিল সেখান থেকে আমরা 0.1 হচ্ছে মাইনাস করে দিব। ওকে, এই 0.1টা আমরা কোথায় পেলাম, এই যে দেখো 10 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 0.1 আসবে। তো এই 10 সেন্টিমিটার থেকে আমরা 0.1টা হচ্ছে মাইনাস করে দিব, দিয়ে দূরে হচ্ছে তড়িৎ প্রবাহ হিসাব করব E2 এর ক্ষেত্রে। তো E2 এর ক্ষেত্রে E1 এর মতোই সব কিছু হবে, শুধুমাত্র আমরা হচ্ছে যখন 8টা বসাবো তখন আর এটা বসাবো না, যেহেতু আমরা E2 এর জন্য বের করতেছি, অর্থাৎ বি বিন্দুতে হিসাব করতেছি, তাহলে অবশ্যই আমাদের এই বিন্দুর অবস্থাটা আমাদের মানে এই বিন্দুর দূরত্বটা থেকে আমাদের অবস্থাটা মাইনাস করতে হবে, অর্থাৎ 5 × 10⁻⁴ থেকে 0.1টা মাইনাস করতে হবে। এখন আমরা আর এর মান বসাবো এটা, এবার ক্যালকুলেশন করলে দেখবা এরকম মান আসবে। তো আমাদের যেহেতু বলা হয়েছে যে তড়িৎ প্রাবল্য ক্ষেত্র প্রাবল্য কত হবে, তখন আমরা ই এর মানটা হচ্ছে যোগ করে দিব। টোটালি তাহলে কত আসলো, E1 E2, এবং এই যে মানটা আসছে টোটাল ই এর, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্র প্রাবল্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো প্রথমেই হচ্ছে তোমরা এই বি বিন্দুর জন্য চার্জগুলো বের করে নিবা, তারপর হচ্ছে এ বির দূরত্ব বের করবা, এরপর আর এর মানটা বের করবা, অর্থাৎ মানে মূল যে আমাদের দূরত্বটা সেটা বের করে নিবা, এবং তারপর তোমরা যেটা করবা পি বিন্দুর জন্য বের করবা, এবং বি বিন্দু মানে এ বিন্দুর জন্য বের করবা, বি বিন্দুর জন্য বের করবা। বের করা হয়ে গেলে দুইটা যোগ করে দিলে আমাদের মোট ক্ষেত্র প্রাবল্য বের হয়ে যাবে, অর্থাৎ পি এর মানটা বের হয়ে যাবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। বেশি বেশি কমেন্ট করলে হচ্ছে ক্লাসগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।